আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। ভারতীয় স্টার স্পোর্টসে আমরা খুব ছোটবেলা থেকেই দেখে এসেছি খেলার আগে এবং পরে কিংবা মধ্যবিরতির সময় খুব টেকনিক্যাল ক্রিকেট অ্যানালাইসিসের অনুষ্ঠান হয় এবং সেটা ছোটবেলা থেকে দেখেই আসলে আমারও খুব শখ জাগতো যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতেও এরকম খেলার আগে পরে মাঝখানে টেকনিক্যাল অনুষ্ঠান করব, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে আসলে সেটা সম্ভব হয়নি, যে কারণে অনফিল্ডে ওইরকমই কিছু করার চেষ্টা নিয়েই আমরা আসলে অনফিল্ডটা শুরু করেছিলাম। এবং অভিজ্ঞতাটা আমাদের এরকম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে ক্রিকেট অ্যানালাইসিস বলতে আসলে কি বোঝায় কিংবা এরকম পৃথিবীর বিভিন্ন দেশের ব্রডকাস্টিং চ্যানেলে টেকনিক্যাল অ্যানালাইসিস হয় খুব বেশি আইডিয়া দেশের মানুষের নাই, আমাদের দেশের মানুষের নাই। ব্যাপারটা আসলে আমার কাছে খুব খারাপও লাগে। এখন আইপিএলের এরকম একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল যে কার ইয়র্কার সবচাইতে বেশি লিথাল, সেটা জসপ্রীত বুমরা নাকি মিচেল স্টার্ক, এবং বিশেষজ্ঞ যারা ছিলেন তারা তাদের মতো করে মন্তব্য করেছেন সবচাইতে বেশি ভোটটা পড়েছে জসপ্রীত বুমরার দিকে। কেন বুমরার দিকে বেশি মতামত পড়েছে আমি যদি একটু আমার মতো করে ব্যাখ্যা করে দিই, দুটা কারণ আমার কাছে মনে হয়েছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে বুমরা যে জায়গা থেকে রিলিজ করছেন এবং স্টার্ক যে জায়গা থেকে রিলিজ করছেন। একটু আমরা সাইড অ্যাঙ্গেল ভিউতে যদি লক্ষ্য করে দেখি তাহলে বুমরার তো একটা হাইপার এক্সটেনশন আছে, তবে বুমরা ঠিক যে জায়গা থেকে বলটাকে রিলিজ করেন দেখেন তার ল্যান্ডিংয়ের পাটা যেখানে তিনি রিলিজ করছেন তার চাইতে অনেক সামনে থেকে। একবার সুপার স্পোর্ট একটা ব্রডকাস্টিং করছিল, সেখানে দেখানো হচ্ছিল যে প্রায় 48 সেন্টিমিটার সামনে থেকে তার পা যে জায়গায় ল্যান্ড করছে তার চাইতে প্রায় 48 সেন্টিমিটার সামনে থেকে বুমরা সেই বলটাকে রিলিজ করছেন। স্টার্কের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, স্টার্কের রিলিজিংটা কিন্তু নর্মাল বোলারদের মতোই, যেটা হয় যে আলটিমেটলি যে জায়গাটা পা আছে এবং যেখান থেকে রিলিজ করছেন পা এবং রিলিজিং হ্যান্ড একটা সরল রেখা যদি আপনি টানেন দেখবেন যে একদম একসঙ্গে মিলে গেছে। বাট বুমরার ক্ষেত্রে সেটা একটু সামনে থেকে প্রায় 48 সেন্টিমিটারের মতো একবার দেখানো হচ্ছিল। এতে যে বিষয়টা ঘটে যে তিনি যে হ্যান্ড স্পিডে রিলিজিংটা করছেন সেটা ব্যাটসম্যান পর্যন্ত আস্তে আস্তে যেটা হয় যে বলের পেসটা কমে যায়, সেটা আমরা প্রত্যেকে জানি। আমরা যে স্পিডটা দেখি সেই স্পিডটা কিন্তু মূলত যেটা দেখানো হয় যে রিলিজ যখন করছেন বোলার সেই অনুযায়ী, কিন্তু বোলার যখন ফেস করছেন তখন কিন্তু বলের স্পিডটা কমছে। বুমরা যে জায়গা থেকে বলটাকে রিলিজ করছেন সেই জায়গা থেকে রিলিজ করার কারণে তার রিলিজিং পয়েন্ট এবং ব্যাটসম্যানের দূরত্বটা কিন্তু খুব কম, যেটা স্টার্কের ক্ষেত্রে ওই 48 সেন্টিমিটার হলেও সেটা বেশি। সো আলটিমেটলি স্টার্কের ইয়র্কারের তুলনায় বুমরার ইয়র্কারটা জোরে আসে বেশি। মানে ধরেন স্টার্ক একটা বল রিলিজ করছেন 135-এ, সেটা ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে সেটার পেস কমে গেল ধরেন 125। বুমরার ক্ষেত্রে তিনি 135-এ রিলিজ করলে সেটা ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে সেটার স্পিড কমে হয়তো বা হবে 128 বা 129 বা 130। এর কারণটা হচ্ছে রিলিজিং ফ্যাক্টরটা, অ্যাঙ্গেলটা আসলে কোন জায়গা থেকে রিলিজ করছেন, কত সামনে থেকে রিলিজ করছেন। দিস ইজ নাম্বার ওয়ান ফ্যাক্ট যে বুমরার ইয়র্কারটা বোঝা কম যায়। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে রিলিজিং অ্যাঙ্গেলের জন্য। একটু খেয়াল করে দেখবেন জসপ্রীত বুমরা যেখান থেকে বোলিং ডেলিভারি করেন, যখন তিনি নর্মালি ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে ওভার দ্য উইকেটে বোলিং করেন, যেখান থেকে যত ওয়াইড অফ দ্য ক্রিজ তিনি বলের রিলিজটা করেন, এত ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে আমাদের কাছে স্বাভাবিকভাবেই মনে হয় যে বলটা হয়তো বা চতুর্থ বা পঞ্চম স্টাম্পের দিকে আসবে, কিন্তু বলটা ইয়র্কার আসে রাইট অন দ্য মানি, মিডল স্টাম্প, লেগ স্টাম্প বা অফ স্টাম্প বরাবর। অন্যদিকে স্টার্ক যখন যে রিলিজিং অ্যাঙ্গেল থেকে তিনি রিলিজ করছেন, বা হাতি বোলার তিনি ওভার দ্য উইকেট যখন যাবেন সেই সময়টাতে যেটা হয় যে তার রিলিজিং অ্যাঙ্গেলটা বোঝাই যায় অনেকটা প্রেডিক্টেড যে মিডল লেগ করিডোরে ইয়র্কারটা আসবে বা মিডল অফ করিডোরে ইয়র্কারটা আসবে, কারণ ওই জায়গা থেকে ইয়র্কারটা আসলে ওই রকমই হবে। সো বুমরারটা অনেক বেশি ডেঞ্জারাস এই কারণে তিনি যে অ্যাঙ্গেল থেকে আসলে রিলিজটা করছেন ওই অ্যাঙ্গেল থেকে বলটা যখন যাচ্ছে, সো সেই সময়টাতে মনে হয় ব্যাটসম্যানের কাছে ব্যাটসম্যান এক্সপেক্ট করেন যে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে সেটা আসবে, অফ স্ট্যাম্পের বাইরে সেই ইয়র্কারটা আসবে, বাট আসে সেটা মিডল স্ট্যাম্পে। স্টার্কের ক্ষেত্রে সেটা অনেকটা প্রেডিক্টেড, ওই অ্যাঙ্গেল থেকে বলটা আসলে যদি কার্যকরী হতে হয় সেটা স্টাম্পেই আসবে, বা স্টাম্পে আসলে মানে স্টাম্পেই তো আসলে বোলার ইয়র্কারটা করবেন, এবং সেক্ষেত্রে স্টার্কের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা অপেক্ষাকৃত প্রেডিক্টেড, যেটা জসপ্রীত বুমরার ক্ষেত্রে ওই অ্যাঙ্গেলটা অপেক্ষাকৃত প্রেডিক্টেড না। সো এই দুইটা কারণে আমার কাছে মনে হয় যে কেন জসপ্রীত বুমরার ইয়র্কারটা মিচেল স্টার্কের চাইতেও ভয়ঙ্কর, সেই ব্যাখ্যাটা মনে হয় আপনারা এই জায়গাটায় পেয়ে গেছেন। আর শুরুতে যে কথাটা বলছিলাম যে আমাদের দেশে আসলে আমি জানি না মানুষ ওই খেলা দেখার ক্রিকেট কালচার বিল্ড আপের যে জায়গাটা আমরা ছোটোবেলা থেকে যেমনটা দেখেছি, খুব বেশি মানুষের হয়তো বা সেই বিষয়টা সুযোগ হয় না এখন। আমরা স্টার স্পোর্টসে স্পোর্টস সেন্টার নামে একটা অনুষ্ঠান দেখতাম সন্ধ্যা 6টার সময়। ইনফ্যাক্ট ওইভাবেই তো আসলে হার্ষা বোগলেরা, চারু শর্মা নামে এক ভদ্রলোক ছিলেন, তারা ক্রিকেটের অ্যানালাইসিস করতেন একদম টেকনিক্যাল পার্টে। পরবর্তী সময় আকাশ চোপড়াকে আমরা দেখি যে এখন তো আরও অনেক সেট আপ নিয়ে পিচ
তারা ভার্চুয়াল পিচ তৈরি করেন, সেই জায়গাটায় তারা টেকনিক্যাল জায়গাগুলো দেখান। সো ক্রিকেট অ্যানালাইসিস হ্যাজ অলওয়েজ বিন লাইক দ্যাট। আমাদের দেশে যেটা আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে, এটা করতে গিয়ে মানুষ অনেকেই বলেন যে গোপন জিনিস প্রকাশ করে দিচ্ছি, গোপন জিনিস বলে দিচ্ছি। টু বি ভেরি অনেস্ট, আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, স্টার স্পোর্টস বলে এসব চ্যানেলে সারাদিন এগুলো অনুষ্ঠানই হয়, মানে খেলার চ্যানেলে অনুষ্ঠান বলতে এগুলো অনুষ্ঠানই হয়, রাদার দ্যান ধরেন খেলার বাইরের বিষয়বস্তু নিয়ে কথাবার্তা বলা। হ্যাঁ, সেটা ভ্যারিয়েশনের জায়গায় অন্য ডিফারেন্ট প্রোগ্রাম হয়, কিন্তু যখন আপনি খেলার ব্রডকাস্টিং কোনো কিছু করছেন, তখন আলোচনাটা, অ্যানালাইসিসটা বলতে আসলে এটাই বোঝায়। এবং ওয়ার্ল্ড ক্রিকেটের সব কিছুই ওপেন। ধরেন খুব সিম্পল ব্যাপার, আমি যদি এখন আজকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের একটা দুর্বলতা নিয়ে কথা বলি, এই দুর্বলতার জায়গা সারা বিশ্বে যেসব জায়গায় খেলার ব্রডকাস্টিং হচ্ছে সব জায়গায় কথা বলা হচ্ছে, এখানে লাভ লোকসানের কিছু না। এটা ভিউয়ার্স যারা ক্রিকেটের কোর দর্শক, তারা সেটাকে এনজয় করেন, তাদের জন্যই কাজটাকে করা হয়। বাট সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের দেশে এই জিনিসটা আসলে নাই, মানে এই চর্চাটাই আসলে তৈরি হয় না, এবং এটা খুব আনফর্চুনেট যে ক্রিকেট কালচারটাও আসলে ওইভাবে আমাদের দেশে বিল্ড আপ হয় নাই। আমরা চিন্তা করি হয়তোবা ক্রিকেট অ্যানালাইসিস বলতে হচ্ছে খেলার বাইরের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আলোচনা, বাট ক্রিকেট অ্যানালাইসিস ওইটা আবার ডিফারেন্ট পার্ট। তো ওইটা আবার ম্যাচ যখন চলে তখন ওটার সাথে কোনো সম্পর্ক যুক্ত থাকে না। সো দিস ইজ ইট। আমার কাছে মনে হয় যে একটা বিষয়ে কথা বলতে গিয়ে একটু যে বিষয়গুলো চোখের সামনে আসে সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম, যে একদম কোর ক্রিকেট অ্যানালাইসিস যারা পছন্দ করেন, আমরা অনফিল্ডে তাদের জন্য আসলে কাজ করি, টু বি ভেরি অনেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।